আসসালামু আলাইকুম। তো কি অবস্থা তোমাদের? তো তোমাদের এইচএসসি 26 ব্যাচের জন্য গোল এ প্লাস এইচএসসি 26 তোমাদের জন্য আমরা একটা কোর্স লঞ্চ করছি মেডিলজি থেকে। তো তোমরা জানো ইতিমধ্যে। তো এইটাতে আমরা আসলে কি করতেছি? তো তোমাদের মধ্যে আমি অনেক দেখতেছি ভুল ইনফরমেশন। সেটা হচ্ছে অনেকে বলছে শুধু আমি প্রবলেম হয়তো সলভ করতেছি বা শুধু হচ্ছে কয়েকটা মাত্র ম্যাথ করাচ্ছি, বিষয়টা কিন্তু এমন না। এখানে আমরা ট্রাই করতেছি যে যেই প্রত্যেকটা টাইপ আলোচনা প্লাস হচ্ছে ওইটার ম্যাথগুলা সলভ করা, ঠিক আছে? তো এই যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা নিয়ে তোমরা অনেকে আমাকে কোশ্চেন করছিলা যে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এই চ্যাপ্টারে যেটা প্রবলেম হয় সৃজনশীলের খ নাম্বারটা বুঝতেই প্রবলেম হয় যে ঘ নাম্বারে আসলে করবোটা কি, এখানে প্রশ্নটা কি চাইছে। অনেকেই আমাকে এই কথা বলছো। তো এইটার জন্য আমরা আজকে পড়বো আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। তো চলো শুরু করা যাক, কি কি টপিক এখানে আছে। এই চ্যাপ্টারটাতে তোমরা সৃজনশীল আসার মতো টপিক কিন্তু খুব কম, খুবই কম। মাত্র এখানে দেখতেছো যে 4টা টপিক থেকে আমি মোটামুটি সৃজনশীল গুলা পাইছি, ঠিক আছে? যতগুলো আছে মোটামুটি আমি অ্যানালাইসিস করে তোমার ক্যাডেট কলেজ, তারপরে সুনামধন্য কলেজ, বোর্ডের গুলা, এই 4টার বাহিরে আমি তেমন একটা দেখিনি এখানে, ঠিক আছে? তো আমি চেষ্টা করবো সবগুলো টপিকই তোমাদের দেখানোর, বাট খুব মনোযোগ দিয়ে এই ক্লাসটা দেখতে হবে, ঠিক আছে? না হলে কিন্তু কোনো কথা যদি তুমি মিস করে ফেলো, ওইটা আবার ধরতে অনেক প্রবলেম হবে তোমার নিজের, ঠিক আছে? তো চলো আমরা শুরু করে দেই। এইখানে দেখো আমাদের আপেক্ষিক তত্ত্বটা ভালো করে পড়তে হবে। তো এইখানে আপেক্ষিক তত্ত্বের এখানে আমরা কি কি পড়ছিলাম? দৈর্ঘ্য, ভর আর সময়ের আপেক্ষিকতা, এই তিনটা, তাই না? তো তিনটাই খুব ভালো করে আমাদের পড়তে হবে। এরপরে শক্তি, গতিশক্তি, এই যে আপেক্ষিক গতিশক্তি আমাদের জানতে হবে। এখানে জাস্ট শক্তি লিখি, হচ্ছে বিশেষ করে আপেক্ষিক আপেক্ষিক গতিশক্তি। আর কি জানতে হবে বলো তো? আপেক্ষিক গতিশক্তি, মোট শক্তি, এইগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে? এইগুলো আমরা পড়বো, সবই পড়বো। ফটো তড়িৎ ক্রিয়া খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে সৃজনশীল আসেই, ঠিক আছে? আরেকটা হচ্ছে কম্পিউটন ক্রিয়া, এটা থেকে খুব কম দেখছি আমি সৃজনশীল, বাট আসে, দু একটা জায়গায় আসে, এই জন্য এটাও আমরা আলোচনা করবো। যখন যেটা আসবে আমি ওইখানেই আলোচনা করে দিব তোমাদের, ঠিক আছে? চলো দেখি শুরুতে কি আছে আমাদের। হ্যাঁ, তো একদম শুরুর যে সৃজনশীলটা আছে এটা দেখো আসছিল ঢাকা বোর্ডেও আসছিল 2025-এ, আবার বরিশাল বোর্ডেও 2025-এ আসছিল। তাহলে এইটা একই সাথে দুইটা বোর্ডে একই সালে আসছিল সেম প্রশ্ন। তো চলো দেখি কি আসছিল এখানে। এখানে বলছে 35 বছর বয়সে একজন নভোচারী, 35 বছর বয়স, 600 কেজি ভরের একটি মহাকাশ যানে 0.8 বেগে মহাকাশ অভিযানে বের হলেন। তাহলে যখন সে বের হইছে, যখন এই লোকটা বের হইছে তখন তার বয়স কত ছিল দেখো তো? 35 বছর বয়স ছিল। এরপরে কি বলছে? তার হিসাবে 20 বছর পর তিনি পৃথিবীতে ফিরে আসলেন। তার নিজের হিসাবে 20 বছর পর পৃথিবীতে ফিরে আসলেন। ক নাম্বার প্রশ্ন হচ্ছে ফিরে আসার পর পৃথিবীর হিসাবে নভোচারীর বয়স নির্ণয় করো। তো আমি একটু যাই, তারপরে তোমাদের আমি করে দিচ্ছি। হ্যাঁ, ক নাম্বারে আসি আমরা। তোমাদের এখানে আমি আলোচনা করি একটু ছোট্ট জিনিস, সেটা হচ্ছে দেখো এইখানে যেটা আমাদের প্রবলেম হয়, সবার যেটা প্রবলেম হয় সেটা পৃথিবীর হিসাবে বয়স কি আর তার না নিজের হিসেবে বয়সটা কি। এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পৃথিবীর হিসেবে বয়স, পৃথিবীর হিসাবে বয়স, পৃথিবীর হিসাবে সময়, আরেকটা আরেকটা মহাকাশযান, মহাকাশযানে সময়। এখানে দুইটা জিনিস আছে, এখন তুমি কোনটাকে কি ধরবা এটা তো বোঝা ইম্পর্টেন্ট, তাই না? ফর্মুলা কি ছিল বলতো? ফর্মুলাটা ছিল, আমি ফর্মুলা লিখে তারপরে ওইটা বুঝাই দিচ্ছি তোমাদের। যে আমরা ফর্মুলা জানতাম, ফর্মুলা কি জানতাম তোমাদের কি মনে পড়ে? ফর্মুলাটা আমরা জানতাম হচ্ছে টি নট ইকুয়ালস টু টি 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখো তোমাদের কি মনে পড়ে? টি নট ইকুয়ালস টু টি রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন আমাকে বলতে হবে যে এই টিটা কি আর টি নটটা কি।
তো তোমাদের কিছু জিনিস এখানে মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? টি নট মানে কি? নট মানে কোনো জায়গায় তুমি যখন নট দেখো, টি নট শুধু না, যতগুলো জায়গায় নট দেখো, এইটা আসলে কি মিন করে? এটা আসলে মিন করে হচ্ছে প্রকৃত সময়। এটা কি মিন করে? এটা হচ্ছে প্রকৃত সময়। তাহলে এখানে আসলে প্রকৃত সময়টা কি? তো একজন যখন কেউ মহাকাশ যানে এইভাবে কোনো একটা বেগে যায়, মহাকাশ যানে সে একটা বেগে যাচ্ছে, তাহলে তার নিজের হিসাবে সময়টাই কি প্রকৃত সময় না? কারণ সে যেই জায়গায় আছে সেই জায়গায় অনুযায়ী সময় হচ্ছে প্রকৃত সময়। এখন তোমাদের আমি একটা উদাহরণ দিই। ধরে নাও তোমার বাসা হচ্ছে রাজশাহীতে, ঠিক আছে? ধরে নাও তোমার বাসা হচ্ছে রাজশাহীতে। এখন রাজশাহীতে ধরে নাও ইফতারের সময় হচ্ছে 6টা 20, এটা হচ্ছে রাজশাহীর সময়। কিন্তু চট্টগ্রামের ইফতারের সময়টা কত? চট্টগ্রামের হচ্ছে ইফতারের সময় 6টা 5, ধরে নাও, মোটামুটি ধরে নাও। তাহলে এখন তুমি যদি রাজশাহীতে থাকো আর তুমি চট্টগ্রামের সময় অনুযায়ী ইফতার করো, তাহলে কি তোমার হবে? তাহলে তো হবে না। তোমার কি করতে হবে? তুমি যেই জায়গাতে আসো ওই জায়গার সময় অনুযায়ী তোমাকে হিসাব করতে হবে, তাই না? তুমি যে জায়গায় আসো সেখানকার সময় অনুযায়ী তোমাকে হিসাব করতে হবে। সেম ভাবে এই জায়গাতেও তাই। মহাকাশ জানে যে আছে, তাহলে প্রকৃত সময় কিভাবে সে বের করবে? তার নিজের হিসাবে যে সময়টা আসবে সেটা হচ্ছে তার প্রকৃত সময়। তাহলে টি নটটা কি? টি নট হচ্ছে মহাকাশ যানের সময়, ঠিক আছে? টি নট হচ্ছে মহাকাশ যানের সময়। আর পৃথিবীর হিসাবে যেটা সময়, পৃথিবী থেকেও মহাকাশ যান তো অন্য জায়গায় আছে, পৃথিবী তো এখানে আছে, তাই না? পৃথিবীর হিসাবে যেটা সময় সেইটা হচ্ছে, সরি এটা টি নট, আর এটা হচ্ছে টি, ঠিক আছে? টিটা হচ্ছে কি? এটা হচ্ছে আপেক্ষিক সময়, আর টি নট হচ্ছে প্রকৃত সময়। তাহলে মহাকাশ জানে যেটা সময় ওইটা কি? প্রকৃত সময়। মনে রাখবা সব সময় টি নটটা ছোট হবে আর টিটা বড় হবে, এটা মনে রাখবা, ঠিক আছে? এটা যদি মনে রাখতে পারো তাহলে তোমার ম্যাথে আর ভুল হবে না। সব সময় কি হবে? এই টি নটটা ছোট হবে আর টিটা সবসময় বড় হবে। বুঝতে পারছো? তো সূত্র কেউ অনেকে এইভাবে মনে রাখো, অনেকে আবার সূত্র যে টি ইকুয়ালস টু টি নট বাই এটা, এটাতেও মনে রাখো। সূত্র যেভাবে মনে রাখো, বাট এই পার্টটুকু তোমার খুব ভালো করে জানতে মনে থাকে, ঠিক আছে? এখন তাইলে চলো, এখন তোমার কি বের করতে হবে? তুমি নিজেই বুঝতে পারতেছো তোমার কি বের করতে হবে বলো তো। যে আমাদের দেওয়া আছে কি, তার হিসাবে, তার নিজের হিসাবে 20 বছর সময় চলে গেছে। তাহলে তার নিজের হিসাবটা কি? প্রকৃত হিসাব না? সে যেখানে আছে সেই অনুযায়ী সে হিসাব করছে। তাহলে এইটা হচ্ছে টি নটের মান। এটা কিসের মান? এটা হচ্ছে টি নটের মান, ঠিক আছে? তোমার তাহলে বের করতে হবে কি পৃথিবীর হিসাবে সময়। পৃথিবীর হিসাবের সময়টা তাহলে কত? টি। এই টিটা তোমার বের করতে হবে। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা? এখান থেকে তুমি লিখতে পারবা যে টি ইকুয়ালস টু টি নট বাই 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে? এখন একটু মানগুলা বসাও তো কেমন আসে। তাহলে টি নটের মান যদি তুমি বসাও, টি নটটা কত? 20 বছর। তাহলে টি নট হচ্ছে 20 বছর, এইটা হচ্ছে 0.8 সি। তো এখানে যদি বসাও কেমন আসে দেখো, 1 মাইনাস বি এর জায়গায় 0.8 সি, তার উপরে স্কোয়ার, নিচে সি স্কোয়ার। এই পার্টটার মান বের করা যাতে ভুল না হয়, ঠিক আছে? তো এটা যদি কেটে দাও জাস্ট থাকবে কত? 1 মাইনাস 0.8 সি স্কোয়ার। এটা আমি কেমনে করলাম বলো তো? এটা কেমনে করলাম? যে 0.8 স্কোয়ার সি স্কোয়ার, সি স্কোয়ার করে যে 0.8 স্কোয়ার। তারপর এটা ক্যালকুলেট করে দেখো, এটা ক্যালকুলেট করলে আসবে দেখবা 0.6 আসবে, ঠিক আছে? 0.6 আসবে। তো এটা তাহলে কত আসে? 33.33 আসার কথা। 20 ভাগ 0.6, 33.33, 33.33 এত বছর। প্রশ্ন চাইছিল কি ফিরে আসার পর পৃথিবীর হিসাবে বয়স কত। তাহলে নভোচারীর নিজের হিসাবে বয়স কত? 35 + 20 55। বাট পৃথিবীর হিসাবে বয়স আমরা যদি এখানে লিখে দেই যে পৃথিবীর হিসাবে, তাইলে তার বয়স, পৃথিবীর হিসেবে তার বয়সটা কত? আগে ছিল 35, পৃথিবীর হিসাবে তার কত? 33.33, তাহলে হচ্ছে 68.33 বছর, ঠিক আছে? আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের, কোনো প্রবলেম থাকার কথা না, ঠিক আছে? আচ্ছা আমি ঠিক লিখছি 35, ঠিকই তো আছে তাই না? হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ঘ নাম্বারের আনসার। এরপরে চলো ঘ নাম্বারে কি আছে দেখো তো। ঘ নাম্বারে বলছে মহাকাশযানটির আপেক্ষিক গতিশক্তি, মহাকাশযানটির আপেক্ষিক গতিশক্তি
তার নিশ্চল গতিশক্তির দ্বিগুণ হবে নাকি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট, যে আমাদের কয়েকটা জিনিস এখানে জানতে হবে। এটা একটু দেখো, এই চ্যাপ্টারে আমি একটু ডিটেলসে বলে দিব তোমাদের, সমস্যা নাই। নিশ্চল যখন তুমি বের করবা, নিশ্চল কি চাইছে? নিশ্চল শক্তি। নিশ্চল মানে কি বলতো? নিশ্চল মানে হচ্ছে সেই স্থির অবস্থায় আছে। তো স্থির অবস্থার ভরটা কত? আমরা আধুনিক পদার্থবিজ্ঞান যদি আলোচনা করি, স্থির অবস্থায় ভরটা কত? স্থির অবস্থায় ভর হচ্ছে এম নট। তাহলে নিশ্চল অবস্থায় তার শক্তি হচ্ছে এম নট সি স্কোয়ার। ঠিক আছে। আর গতিশীল অবস্থায় এগুলা খাতায় লিখবা, ঠিক আছে? গতিশীল অবস্থায় মোট শক্তি কত? মোট শক্তি ই ইকুয়ালস টু হচ্ছে এম সি স্কোয়ার। ঠিক আছে। এটা কেন হইলো বলো? এখন কে বলতে পারবা এইটা কেন হইলো? এম সি স্কোয়ার কেন হলো? কারণ গতিশীল অবস্থায় তার ভর কত? এম। আবার আমি বিষয়টা বলি, তুমি যখন নিশ্চল অবস্থায় থাকবা, তোমার ভরটা কাজ করতেছে কি? নিশ্চল ভর, তার সাথে সি স্কোয়ার গুণ করলেই তোমার নিশ্চল শক্তিটা তুমি পেয়ে যাবা। আর গতিশীল অবস্থায় তাহলে তোমার মোট শক্তিটা কি হচ্ছে? তোমার এই গতিশীল ভরের সাথে সি স্কোয়ার গুণ এম সি স্কোয়ার। ঠিক আছে। এখন আমরা এই মোট শক্তিকে কি বলতে পারবো বলতো? নিশ্চল অবস্থায় শক্তি প্লাস গতিশক্তি, এটাকে আপেক্ষিক গতিশক্তি বলা হয়। ঠিক আছে, এটাই হচ্ছে আপেক্ষিক গতিশক্তি। লিখে দে আপেক্ষিক গতিশক্তি। এই দুইটার যোগফলই হচ্ছে এই যে এমসি স্কোয়ার, টোটাল শক্তি। তাই না? টোটাল শক্তিটা কি? যে নিশ্চল শক্তি ছিল তার সাথে আমাদের এই আপেক্ষিক গতিশক্তিটা যোগ হচ্ছে, হওয়ার ফলে কি মোট শক্তি হয়ে যাচ্ছে। তাহলে এইটা যদি এখন গতিশক্তি যদি বের করতে চাও, আপেক্ষিক গতিশক্তি ইকে, আচ্ছা এইভাবে লিখি। নিশ্চল শক্তিটা কত? নিশ্চল শক্তিটা হচ্ছে আমরা পাইছি এম নট সি স্কোয়ার প্লাস এই আপেক্ষিক গতিশক্তি, এটাকে যদি ধরো টি, আমি টি ধরলাম, এটা হচ্ছে এম সি স্কোয়ার। এখন তুমি আপেক্ষিক গতিশক্তি বের করতে চাইলে টি ইকুয়ালস টু কত? এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। বলো, বুঝতে পারছো? তোমার আলটিমেটলি মনে রাখতে হবে এই যে এই পার্টটা, এইটা খুব ভালো করে তোমার মনে রাখতে হবে যে যদি আপেক্ষিক গতিশক্তি চাই, এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। কেমনে আসে আমি পুরোটা দেখাই দিলাম, আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। এখন আমাদের আপেক্ষিক গতিশক্তি বের করতে হবে, নিশ্চল গতিশক্তি বের করে দেখতে হবে যে নিশ্চলেরটা দ্বিগুণ হয় নাকি। তো চলো দেখি কত আসে। এটা দেখুনি, তাহলে ঘ নাম্বার করবো এখন আমরা। ঘ নাম্বার যদি এখন আমরা করি, নিশ্চল শক্তির আগে বের করি। নিশ্চল শক্তি তার কত? তার নিশ্চল শক্তি হচ্ছে এম নট সি স্কোয়ার। তার নিশ্চল ভরটা কত ছিল বলতো? এই যে বলছিল যে 600 কেজি ভরের একজন গেছিল, তাই না? মানে সরি, নভোযানটার ওজন ছিল 600 কেজি, মানুষটার না। ওই মহাকাশযানের ভর ছিল কত? 600 কেজি। তাহলে তুমি এখানে বসাও যে 600 ইন্টু সি স্কোয়ার কত? 3 এর মান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, তাই না? তার উপরে স্কোয়ার। এটা কত আসে দেখো? 600 ইন্টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, এটার উপরে স্কোয়ার। এটা আসে হচ্ছে 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার 19 এত জুল। ঠিক আছে, এটা আসলো নিশ্চল শক্তি। এখন আমরা বের করবো আপেক্ষিক গতিশক্তি। ফর্মুলা তোমাদের দেখাইছি, কেমনে আসে সেটাও দেখাইছি। আপেক্ষিক গতিশক্তি তাহলে কত হবে? আপেক্ষিক গতিশক্তি হবে T equals to m c স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। যে প্রবলেমটা এখানে দেখো, প্রবলেমটা হচ্ছে এম নট এর মান জানি আমি, সির মান জানি, বাট এম এর মানটা জানি? এম এর মান তো আমি জানি না। এখানে আবার তোমার কি নিয়ে আসতে হবে? আপেক্ষিকতার ভরের যে আপেক্ষিকতা সেই পার্টটা নিয়ে আসতে হবে। আমরা কি জানতাম? আমরা জানতাম যে এম ইকুয়ালস টু এম নট রুট ওভার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, তো এখানে তাহলে করো এম ইকুয়ালস টু কি আসবে? এম নট নিচে রুট ওভার 1 মাইনাস
ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস, আচ্ছা উপরে একটা সি স্কোয়ার ছিল, এম নট সি স্কোয়ার। ঠিক আছে, বুঝা গেছে? তাহলে দেখো এখন এটার মান কত আসে, এটা মান বসাও, মান বসানো বেটার, তো মান বসাই করবো, তাইলেই হবে 600 ইন্টু 3 ইন্টু 10⁸8 তার উপরে স্কোয়ার। নিচে এই পার্টটা তোমাদের আমি দেখাই আসছি, এখন আর আমি করে দিব না, তোমাদের একটা শর্টকাট আমি বলে রাখি, এটা আমি ভার্সিটি যারা আছে 25 ব্যাচ বা আগের যারা আছে ওদের আমি শিখাইছি, ভার্সিটি ব্যাচ শর্টকাট, এটা এমসিকিউতে কাজে লাগে অনেক সময়। তো 0.8 সি বেগে যদি যাই, কখনো যদি 0.8 সি বেগে যাই, তাহলে এই যে ভেতরে এই পুরাটার মান হয়ে যায় 0.6। আর যদি 0.6 সি বেগে যায়, তাহলে এটার মান হয় 0.8। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এটা আগে থেকেই তোমরা জানো, ম্যাথ প্র্যাকটিস করে করে এটা আগে থেকেই পেয়ে গেছো তোমরা। ঠিক আছে, চলো, মাইনাস 600 ইন্টু 3 ইন্টু 10⁸8 তার উপরে স্কোয়ার। তো এটা কত আসে দেখো তো, 0.6 3.6 ইন্টু 10⁻19 এত জুল। এখন তাহলে আমার বের করতে হবে কি, আমার বের করতে বলছিল যে এই যে গতিশক্তি আর এটার অনুপাত বের করতে হবে। নিশ্চল শক্তিটাকে আমি ই নট দিলাম, ঠিক আছে, এটা ই নট দিলাম, ই নট হচ্ছে 3.6 ইন্টু 10⁻19, আর এটা আসছিল কত বলো তো, 5.4 10⁻19, 5.4 10⁻19। অতএব এটা কত হবে, 3.6.4 2/3 ই নট। তুমি কি বলবা, বলছিল কি ঘ নাম্বার যে দ্বিগুণ হবে নাকি, তো সুতরাং দ্বিগুণ হবে না, অর্থাৎ কি হবে 2/3 গুণ হবে। আমি পুরোটা লিখলাম না, তোমরা এইভাবে লিখে দেবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের একটা সৃজনশীল চলে গেল। দেখো একটা সৃজনশীলের মধ্যে আমি ট্রাই করছি তোমাদের অনেক কিছু শেখানোর, যেমন এই যে এই জিনিসটা যাদের প্রবলেম ছিল তাদের আশা করি ক্লিয়ার হয়েছে, এটা নিয়ে যাদের প্রবলেম ছিল সময়, সেটাও আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এরপরে নেক্সট যাই। ঢাকা বোর্ড 2025 আসছিল এটা, 7.5 ইন্টু 10⁵ মিটার পার সেকেন্ড বেগের ইলেকট্রন নির্গমনের জন্য 3 ইলেকট্রোভোল্ট কার্য অপেক্ষকের একটি ধাতব পৃষ্ঠে 260 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত করা হলো। পরীক্ষায় ব্যবহৃত ধাতুর সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তো তোমাদের এই পার্টটা আমি আগে একটু ছোট্ট করে আলোচনা করি, তোমাদেরই সুবিধা হবে। দেখো তো এই পার্টটা আসলে কি ছিল, এটাতে ছিল হচ্ছে যদি এরকম হয়, হ্যাঁ এভাবে দেখায়, কি ছিল বলতো, তো যদি এই যে এইভাবে বক্সের মধ্যে ছিল এটা, যদি এইখান থেকে তুমি আলো ফেলো, যদি এখান থেকে আলো ফেলো, আলো ফেলা মানে কি, আলো ফেলা মানে হচ্ছে সেই জায়গাতে শক্তি ফেলা, তাই না? শক্তিটা কেমন শক্তি, এই শক্তিটা কি, আলো ফেলা মানে হচ্ছে শক্তি ফেলা, কেমন শক্তি, HF অথবা hc/λ, দুটাতেই আমরা বলতে পারি, তাই না, কারণ F = c/λ, দুটাতেই আমরা বলতে পারি যে আলোটা কতটুকু শক্তি নিয়ে আসে, এই আলোগুলা HF বা hc/λ পরিমাণে শক্তি সেখানে আঘাত করে। এখন এই জায়গায় এদের একটা কার্য অপেক্ষক আছে। কার্য অপেক্ষক বিষয়টা কেমন, বিষয়টা হচ্ছে যেমন দেখো, তুমি এক জায়গায় বসে আছো, তুমি ধরো বসে আছো, আমার এখানে বসার জায়গা নাই, বসলে একই পাশে আছে, তোমরা দেখতে পারবে না বসলে। আর তোমার ধরো না ফ্রেন্ড বসে আছে, তুমি তাকে ধাক্কা দিচ্ছ, এরকম করে ধাক্কা দিচ্ছ, তো আস্তে ধাক্কা দিলে কি সরবে? তোমাদের ফ্রেন্ডদের মধ্যে কেমন সম্পর্ক আমি জানি না, বাট আমাদের মধ্যে এইরকমই সম্পর্ক, যে এরকম আস্তে ধাক্কা দিলে সে সরবে না, তারা মাথায় ওঠে আসবেই না, তার সরতে হবে, অনেক জোরে ধাক্কা দিলে তারপর সে সরে যাবে। তো এই জায়গায় বিষয়টা তেমন, যে এই যে আলো আসতেছে, শক্তি নিয়ে আসতেছে, এই অল্প শক্তি দিয়ে সে এখানে আঘাত করলে, এই যে পাত আছে, ধাতুর একটা পাত, ধাতব প্লেট, এই যে পাত আছে, এই ধাতব পাতে আঘাত করলে সেখান থেকে ইলেকট্রন যাবে না, কারণ ইলেকট্রনের যাওয়ার জন্য একটা ন্যূনতম শক্তি দরকার। এই যে ন্যূনতম শক্তি, সেটাকে বলা হয় কি, কার্যাবেক্ষক, যেটাকে ফাই দ্বারাও প্রকাশ করা হয় অথবা W0 দ্বারাও প্রকাশ করা হয়।
তোমার যেটা সুবিধা তুমি সেটা ইউজ করো, সমস্যা নেই। কোনো বইয়ে ফাই আছে, কোনো বইয়ে ডাব্লু নট আছে। এখন দেখো তাহলে একটা নির্দিষ্ট শক্তি আছে, তাহলে তুমি শক্তি দিচ্ছ, তাহলে আগে এইটা হবে, এইটার পরে বাকিটা দিয়ে এটা যদি অতিক্রম করতে পারো তখন সে কি চলে যাবে না? তুমি ধরে নাও এখানে 10 জুল দিলে সে যায়, তুমি 10 জুলের উপর যদি দাও তাহলে কি হবে? 10 জুলটা তার যাওয়ার জন্য খরচ হবে, বাকিটা দিয়ে সে যাবে কিভাবে? গতিশক্তি আকারে চলে যাবে। বোঝা গেছে? এইখান থেকে আমরা কিভাবে লিখি? এইখান থেকে তাহলে আমরা লিখি হচ্ছে যে এইচ এফ ইকুয়ালস টু ডাব্লু নট প্লাস এই যে ইকে মানে হচ্ছে হাফ এম স্কোয়ার। মনে পড়ে? এই ডাব্লু নট যেটা আছে এটাকে আবার কি লেখা যায়? এই ডাব্লু নট খুবই ইম্পর্টেন্ট। ডাব্লু নট যেহেতু এটাকে বলা যায় এইচ এফ নট বা এইচ সি বাই ল্যামডা নট। ঠিক আছে? তো এফ নটটাকে কি বলা হয়? সূচন কম্পাঙ্ক। এটা হচ্ছে সূচন কম্পাঙ্ক। আর এই ল্যামডা নটটাকে বলা হয় কি? এটা হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। সূচন তরঙ্গ দৈর্ঘ্য, এইটার সংজ্ঞাগুলো পড়বো আমি বলে দিচ্ছি, বাট সংজ্ঞাগুলা খুব ভালো করে পড়বা সৃজনশীলের ক নাম্বারের জন্য। এফ নটটা হচ্ছে সূচন কম্পাঙ্ক। সর্বনিম্ন যে কম্পাঙ্কের আলো ফেললে কোনো একটা ধাতব পাত থেকে ইলেকট্রন যাওয়া শুরু করে সেই এই কম্পাঙ্ককে সূচন কম্পাঙ্ক বলা হয়, সর্বনিম্ন যেটা। আর এটা হচ্ছে সর্বোচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেললে কোনো একটা ধাতুর পাত থেকে ইলেকট্রন নির্গমন শুরু হয়, সেটা হচ্ছে এই সূচন তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে? আমি কিন্তু একদম এক্সাক্টটা বলিনি, মোটামুটি ভাবে বলছি তোমাদের বোঝানোর জন্য। এক্সাক্টটা বইয়ে দেখে ভালো করে পড়ে নিবা, ক নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। তো চলো, এটা আশা করি হয়ে গেছে, বুঝে গেছো তোমরা। এখন তোমার বের করতে বলছে কি গ নাম্বারে, বলো তো? গ নাম্বারে কি বের করতে বলছে? গ নাম্বারে বের করতে বলছে যে পরীক্ষায় ব্যবহৃত ধাতুর সূচন তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে, এই ল্যামডা নটটা বের করতে বলছে। তো তোমার দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে যে কার্য অপেক্ষক দেওয়া আছে, ডাব্লু নটের মানটা দেওয়া আছে। তাহলে আমরা কি জানি? হ্যাঁ লেখো। আমরা জানি ডাব্লু নট ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা নট, তাই না? এখান থেকে আমার ল্যামডা নট বের করতে হবে। তাহলে ল্যামডা নট ইকুয়ালস টু এইচ সি ডিভাইডেড ডাব্লু নট। যদি তাই হয় তাহলে এখন মান বসাও। এইচ এর মান কত আমাকে কি বলতে পারবা? এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34। সির মান তো আমরা একটু আগে বলছি 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। নিচে ডাব্লু নটের মান কিসে দেওয়া আছে? খুবই ভালো করে দেখার বিষয় হচ্ছে এই ডাব্লু নটটা কিসে দেওয়া আছে? ডাব্লু নটটা দেওয়া আছে হচ্ছে 3 ইলেকট্রোভোল্টে দেওয়া আছে। তো ইলেকট্রোভোল্ট থেকে তুমি জুলে কিভাবে কনভার্ট করবা? জাস্ট ইলেকট্রনের চার্জ দ্বারা গুণ করবা। 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। তাহলে এখানে গুণ করে দাও, এটা লেখো, লিখে তারপরে একবারে ভাগ করলে হয়ে যাবে 3 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এগুলো বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে। ইলেকট্রোভোল্ট কিভাবে কোনটা চেঞ্জ করতেছি এটা খুব ভালো করে লক্ষ্য রাখবা, না হলে পরীক্ষার হলে ভুল হয়ে যাবে। ঠিক আছে? পরীক্ষার হলে যাতে ভুল না হয়, এখন ভুল করো সমস্যা নাই, বাট পরীক্ষার হলে যাতে ভুল না হয়। আমার এটা আসতেছে 4.14125 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 17, 10 টু দি পাওয়ার মাইনাস 17 এত মিটার। তো এটাতে আরেকটা কাজ করতে বলে, অনেক সময় আরেকটা কাজ করতে বলে, সেটা হচ্ছে যে কত ন্যানোমিটার, কত কত সেন্টিমিটার, এইগুলা করতে বলে। তো ন্যানোমিটার বলে আর কি মেইনলি। তো ন্যানোমিটার মানে কি? ন্যানোমিটার মানে হচ্ছে 1 ন্যানোমিটার মানে হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার, তাই না? তো এইটা তাইলে আমার যদি ন্যানোমিটারে নিতে চাই, তোমাদের দেখাই, এখানে বলেনি, বাট যদি কোনো সৃজনশীলে বলে তোমরা যাতে করতে পারো, তোমার কি করতে হবে? এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 9 নিয়ে আসতে হবে। তো 9 তুমি কেমনে নিয়ে আসবা? তুমি দেখো তো, এই দিকে যখন তুমি যাবা, ডান দিকে যত তুমি যাবা, ডান দিকে যাওয়া মানে কি? ডান দিকে যাওয়া মানে একটা ঘর মনে যাওয়া 10 দ্বারা ভাগ করা। প্রত্যেকবার তুমি ডান দিকে 1 ঘর করে যাওয়া মানে 10 দ্বারা প্রত্যেকবার ভাগ করে দেওয়া। তাহলে এই জায়গায় দেখো -7 আছে, 9 এ গেলে -9 এ যাইতে গেলে কি করতে হবে?
2 বার 10 দ্বারা ভাগ করতে হবে। 2 বার 10 দ্বারা ভাগ করা মানে তোমার 2 ঘর ডান দিকে যাইতে হবে। এটা কত হয়ে যাবে? 414.125, 414.125 ইন্টু 10⁻⁻19 মিটার। তাহলে এইটা থেকে আমি লিখতে পারবো 414.125 এত ন্যানোমিটার। ঠিক আছে, এখানে বলেনি, বাট তোমাদের আমি শেখানোর জন্য করলাম। চলো তাহলে হয়ে গেছে আমাদের গ নাম্বার। এটা অনেক ছোট ছিল, বাট এই মানগুলো বসানো প্লাস এই কনসেপ্টটা ইম্পর্টেন্ট, এটা বোঝানোর জন্য আমি এই সৃজনশীলটা অ্যাড করছি। এটার ঘ নাম্বারটা দেখো, তাহলে বুঝতে পারবা। উদ্দীপকের প্রক্রিয়াটি সঠিকতা গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। এখন এখানে কি কি দেওয়া আছে তুমি দেখো। তোমাকে আমি সূত্র দেখাই দিছিলাম কি, হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে কি কি দরকার? এখানে দরকার এই যে ভি দরকার, এখানে ডাব্লিউ নট দরকার, এখানে এফ দরকার বা ল্যামডা দরকার, এসি বাই ল্যামডা দরকার। তুমি প্রশ্নে একটু দেখলে লক্ষ্য করবা যে তোমার কি কি দেওয়া আছে এখানে। তোমার ভির মানটা এখানে দেওয়া, এটা ভি এর মান। তোমার এখানে কার্যাবেক্ষকও দেওয়া, তোমার এখানে তরঙ্গ দৈর্ঘ্যও দেওয়া। তাহলে তুমি বের করবা কি? আসলে তোমার তো সবই দেওয়া, তুমি বের করবা কি? তো যদি কখনো এরকম ঘটনা হয় তোমার এরকম সবই দেওয়া, তাহলে তুমি বের করবা কি? তাহলে তুমি যে কোনো ধরে নেবা যে একটা দেওয়া নাই, মনে মনে ধরে নাও একটা দেওয়া নাই। সেটা তুমি এটাও ধরতে পারো, তুমি বেগও ধরতে পারো, হয় তুমি বেগও ধরতে পারো অথবা এটা, এই দুটার মধ্যে একটা। ঠিক আছে, তো যে কোনো একটা তুমি ধরে নিতে পারো। ঠিক আছে, তো আমি ধরে নিলাম যে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া নাই। আমি বের করব যে আসলে এই প্রসেস যদি ফলো করতে চাই আমরা, তখন তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কত আসবে, আমরা এটা করতে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো যদি তরঙ্গ দৈর্ঘ্যের মানটা 260 ন্যানোমিটার আসে, তাহলে আমার ম্যাথটা ঠিকঠাক আছে, মানে এই প্রসেসটা ঠিকঠাক আছে। আর যদি না হয় তাহলে প্রসেসটা অবশ্যই ঠিক নাই। চলো তাহলে ঘ নাম্বারটা শুরু করি আমরা। খ নাম্বার, আমরা কি জানি? আমরা জানি যে এইচসি বাই ল্যামডা এটা ইকুয়ালস টু ডাব্লু নট প্লাস হাফ এম। বলো, এখানে একটা কিন্তু ভুল করছি, এখানে কিন্তু ল্যামডা নট না, এখানে কিন্তু ল্যামডা নট তো এখানে, ল্যামডা নট তো এখানে, তাই না? এখানে একটা ভুল করছিলাম। তাহলে এই ল্যামডার মানটা আমি বের করতে যাচ্ছি। তো তাহলে এইগুলোর মান আগে বসাও তো। এই ডাব্লু নটের মানটা কত দেওয়া আছে? 3 ইলেকট্রোভোল্ট। তাহলে 3 ইন্টু, তোমাদের বলছিলাম এটা জুলে নিতে হবে, 1.6 ইন্টু 10⁻⁻19 প্লাস হাফ এম এর মান কত? আমি নিচে লিখতেছি, এই পার্টটা নিচে লিখতেছি। কি নিয়ে কাজ করতেছো তুমি? ইলেকট্রন না? তো তোমাদের যদি এরকম মনে হয় যে কখনো ইলেকট্রনের ভর তোমার মনে নাই, এগুলোর জন্য তোমাদের ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরের পেছনে কিন্তু লেখা থাকে। যদি কারো এল ক্যালকুলেটর থাকে, তার হচ্ছে তুমি যাবা কনস্ট্যান্ট দিবা, দিয়ে তুমি হচ্ছে 0.3 দিবা। তাহলে দেখো কনস্ট্যান্ট দেখা যাচ্ছে নাকি আমি জানি না ক্যামেরাতে, যে কনস্ট্যান্ট দিয়ে 0.3 আছে হচ্ছে ইলেকট্রনের ভর। এটাতে যদি না থাকে, অন্য ক্যালকুলেটরগুলোতেও, কিছু কিছু ক্যালকুলেটরগুলোতে এগুলো দেওয়া থাকে, তো তুমি ইউজ করতে পারো। ঠিক আছে, আর ভালো হয় তুমি এটা মুখস্থ রাখো, 9.1 10⁻31, এটা হচ্ছে ইলেকট্রনের ভর। ঠিক আছে, কেজিতে। আর তার সাথে কি ভি স্কোয়ার, তাহলে 7.5 ইন্টু 10⁵ তার উপরে স্কোয়ার। তো এটা কত আসে আগে এইটুকু আমি ক্যালকুলেশন করি। মানে এইটা তোমাদের আমি সহজ করে ক্যালকুলেশন করে দেওয়ার জন্য আমি এইভাবে করতেছি। অনেকে অনেকভাবে ক্যালকুলেশন করো, বাট আমার মনে হয় তোমাদের এইটা করলে ইজি হবে অনেকের কাছে, তাদের প্রবলেম হয়। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি, ক্লাসে যে অনেকে ভুল বোঝো যে আমি এটা করতে বলছি মানে যে তোমারও এটাই করতে হবে, বিষয়টা এমন না। তোমার কাছে যেটা ভালো লাগবে তুমি সেটা করবা, যেটা তোমার কাছে ইজি মনে হবে তুমি সেটা করবা। ঠিক আছে, আসতেছে আমার হচ্ছে 7.36 ইন্টু 10⁻⁻19। ঠিক আছে, এটা কার মান আসছে বলো তো? এটা আসছে এইচসি বাই ল্যামডা। এখন ল্যামডার মান যদি বের করতে চাই তাহলে কি আর গুণ করতে হবে না? জাস্ট ল্যামডা এই পাশে যাবে, এটা নিচে আসবে। অতএব ল্যামডা ইকুয়ালস, তাহলে কি বলতে পারবো আমি? এইচ এর মান হচ্ছে 6.626 ইন্টু -34 ইন্টু সি হচ্ছে 3 ইন্টু 10⁸8, নিচে 7.36 10⁻⁻19। ঠিক আছে, কত আসলে দেখো তো, 6.626 ইন্টু 10⁻34 ইন্টু 3 ইন্টু 10⁸8, নিচে 7.36 ইন্টু 10⁻⁻19। 2.36
7 ইন্টু 10⁻⁻7। এত এটা কিসে আসছে বলো তো? এটা আসলে মিটারে। এখন তোমার দেখো এই প্রশ্নটাতেই তোমার ন্যানোমিটারে নিতে হবে, কারণ তুমি তো এটার সাথে কম্পেয়ার করবে, তাই না? তো এটা যদি করতে চাও, কি বলছি, -7 থেকে যদি -9 যেতে চাও 2 ঘর ডানে যাইতে হবে। 2 ঘর ডানে গেলে 2 7 কিছু নাই মানে একটা জিরো বসাবা, ইন্টু 10⁻⁻9 মিটার। তাহলে এটাকে আমি লিখতে পারবো 270 ন্যানোমিটার। এখন তাহলে তুমি একটু দেখো যে এই প্রসেসটার ক্ষেত্রে এই প্রসেস যদি সঠিক হয় কখন, যখন এই ল্যামডার মানটা, যদি এই ল্যামডার মানটা 200, ল্যামডা যদি 270 নিউটন মিটার ন্যানোমিটার হয়, তখন এই প্রসেসটা ঠিকঠাক আছে। কিন্তু আমাদের প্রশ্নে বলছিল 260 ন্যানোমিটার, তাহলে কি এটা ঠিকঠাক আছে? অবশ্যই ঠিকঠাক নাই। তোমার এইটাই জাস্ট নিচের লাইনে লিখে দিতে হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের। আর অথবা যদি কেউ এরকম করতা তোমরা যে এই ল্যামডার মানটা 260 ন্যানোমিটার বসায় ম্যাথটা করতা, করে যদি ভি এর মানটা তুমি বের করতা, তাও কিন্তু ম্যাথটা হইতো। ঠিক আছে, দিয়ে তোমার যদি এটা একই না আসতো, অবশ্যই এটা যেহেতু আসেনি ওটাও একই আসবে না, তাহলে তোমার জাস্ট বলা লাগতো যে প্রক্রিয়াটি সঠিক নয়। ঠিক আছে, তো এই ছিল আমাদের ঢাকা বোর্ড 2025। খুব সহজ প্রশ্ন আসছিল, বাট তোমাদের বোঝানোর জন্য আমি আলোচনা করছি। এরপরে দেখো দিনাজপুর বোর্ড 2025, এটাতে কি বলছে, একটি ইলেকট্রন ও একটি প্রোটন আলাদাভাবে 0.98 সি বেগে গতিশীল। ইলেকট্রনের ভরও দেওয়া, প্রোটনের ভরও দেওয়া, দুটা ভরই দেওয়া আছে। বলছে উদ্দীপকে ইলেকট্রনের মোট শক্তি নির্ণয় করো। তো মোট শক্তি কেমনে নির্ণয় করো বলো? একটু আগে তোমাদের আমি বলছি যে মোট শক্তি কেমনে বের করতে হয়। ইলেকট্রনের মোট শক্তি E ইকুয়ালস টু mc², তাই না? এখন তাহলে এই এমটা কি? এই এমটা হচ্ছে আপেক্ষিক ভর। তাহলে এম এর জায়গায় তোমার কি লিখতে হবে? m0 নিচে √1 মাইনাস v²/c², আর এর সাথে একটা c² ছিল। ঠিক আছে, এটা m0 এর মান, তার সাথে একটা c² ছিল। বোঝা গেছে? এখন তুমি এখানে মানগুলো বসাইলেই হয়ে যাবে। m0 টা কত? m0 হচ্ছে 9.1 10⁻31 নিচে √1 মাইনাস, তো এইটা করলে দেখো 0.98 কেমনে আসে এটা বলো? এটা আমি একবারে কিভাবে লিখলাম, যারা বুঝোনি তাদের দেখাই যে তোমার কি আছে, v²/c² আছে না, তো এটাকে তুমি একবারে কি লিখতে পারবো, v/c²। এখন v এর মান বসাইছি আমি 0.98 c ডিভাইডেড c, এখান থেকে যদি চলে যায় c চলে গেলে 0.98 তার উপরে স্কয়ার। বোঝা গেছে? আচ্ছা, তার সাথে c², c এর মান কত? 3 × 10⁸ তার উপরে স্কয়ার। দেখো কত আসে এটা? এটা আসে উপরে 9.1 × 10⁻31 নিচে √1 মাইনাস 0.98 স্কয়ার ইন্টু 3 × 10⁸। এইটা আসতেছে দেখো 4.1156 ইন্টু 10⁻⁻13 এত জুল। ঠিক আছে, জাস্ট এটাও করলেই হবে। ক্লিয়ার? আচ্ছা চলো এরপরে, আচ্ছা এটা গ নাম্বার ছিল, আমি ঘ লিখছি, এটা গ নাম্বার ছিল, এটা ছিল হচ্ছে গ নাম্বার। ঠিক আছে, এটা ঘ নাম্বার না। খতে কি বলছে যে উদ্দীপকের প্রোটনের গতিশক্তি ইলেকট্রনের গতিশক্তির দ্বিগুণ হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। তাহলে গতিশক্তি যদি তোমার বের করতে হয়, তোমার কি করতে হবে বলো? দেখাইছিলাম তোমাদের এটা, যদিও আমি তারপরে এইটা আমার মনে হয়েছে যে ওইটা অ্যাপ্লাই তোমরা এটাতে ভালো করতে পারবে, এই জন্য এটা অ্যাড করা। প্রথমে কি হবে, প্রোটনের জন্য, প্রোটনের ক্ষেত্রে গতিশক্তি T ইকুয়ালস টু, মনে পড়ে যে mc² মাইনাস
এম নট সি স্কোয়ার। তারপরে এখানে এম এর জায়গায় কি করতে হবে, এম নট বাই রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এম নট সি স্কোয়ার, ঠিক আছে। এখান থেকে তাহলে তুমি কি পাবা, এখান থেকে তুমি পাবা প্রোটনের গতিশক্তি। তো বের করে দেখো কত আসে, যে প্রোটনের, আচ্ছা করে দিই, আমি করে দিই, হ্যাঁ। এম নটের মান কত, 1.67 ইন্টু 10⁻⁻27 নিচে 1 মাইনাস 0.98 তার উপরে স্কোয়ার। আচ্ছা আরেকটা কাজ করলে তোমাদের আছে, ক্যালকুলেশনটা আমি একটু সহজ করে দিই। এটা আগের বারে আমি করতে চাইলাম, পরে কেন জানি আমি করলাম না। দেখো ওইটাতে আসলে লাগেনি। এম নট সি স্কোয়ার, এখানেও কি এম নট সি স্কোয়ার আছে না, তো দুইটা থেকে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে এম নট সি স্কোয়ারটা কমন নিতে পারো। দুইটা থেকেই এম নট সি স্কোয়ারটা কমন নিতে পারো। কমন নিলে কি থাকবে, এখানে 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার থাকবে, ঠিক আছে। আর এটাতে কত থাকবে, এখানে থাকবে হচ্ছে 1, এখানে থাকবে হচ্ছে 1। তো এটা করলে আশা করি তোমাদের বেশি ভালো হবে। এখন তুমি মান বসাইতে পারবা, 1.67 ইন্টু 10⁻⁻27 ইন্টু সির মান হচ্ছে 3 ইন্টু 10⁸ তার উপরে স্কোয়ার, আর এটার মান হচ্ছে ইন্টু এটার মান 1 বাই 1 মাইনাস 0.98 তার উপরে স্কোয়ার মাইনাস 1। এইখান থেকে জাস্ট, আর আমি করে দিব না, এটা তোমাদের কাজ থাকবে। এখান থেকে কি করতে হবে বলো তো, এখান থেকে তুমি প্রোটনের গতিশক্তিটা পেয়ে যাবা, জাস্ট এখানে ক্যালকুলেটর বসাইলে তুমি পেয়ে যাবা। এর পরের কাজ কি, এর পরের কাজ হচ্ছে সেম ভাবে ইলেকট্রনের গতিশক্তি বের করা এবং অনুপাত করে দেখা যে এটা আসলে দ্বিগুণ হয় নাকি, ঠিক আছে। তাহলে এইটুকু কাজ তোমাদের আমি দিব, এই জন্য এটা অ্যাড করছি যে আমি একটু দেখাই দিয়ে তোমাদের এটা করতে দেব। আর তোমাদের মধ্যে অনেকেই দেয়, আমার জিনিসটা ভালো লাগে যে অনেকেই দেয়, আবার অনেকেই দেয় না। তো যারা দাও না সেটা তাদের ব্যাপার, আমি যা জোর করে তোমার থেকে কিছু নিতে পারবো না। তো এই যে HW গুলো দিলে যদি তুমি নিজে করো, তোমার নিজেরও একটা কনফিডেন্স বুস্ট আপ হবে, আমারও ভালো লাগবে যে না তুমি আসলে করতেছো। যাই হোক দেখো, তো এইটা কেমনে কি করবা বোঝা গেছে, যে প্রোটনের গতিশক্তি বের করা হয়ে গেছে। এরপরে সেম ভাবে তুমি ইলেকট্রনের গতিশক্তিটা বের করবা, শুধু চেঞ্জ কোন জায়গায়, সবই সেম, শুধু এম নটটা চেঞ্জ। প্রোটনের জন্য ভর আর ইলেকট্রনের জন্য ভর, দুইটা চেঞ্জ ভর, ঠিক আছে। তো ওইটা করে তোমার দেখতে হবে যে আসলে দ্বিগুণ হয় নাকি। তো এটা ছিল ঘ নাম্বার দিনাজপুর বোর্ড 2025-এর। এরপরে দেখো এইটা একটা প্রশ্ন আছে। তো তোমরা জানো আমি সব এনডিসির মোটামুটি সব কোশ্চেনে তোমাদের সলভ করে দেওয়ার ট্রাই করছি, কারণ এইগুলাতেই তোমাদের প্রবলেম হয়, বড় বড় ম্যাথগুলোতে। তো এইটাতে কি বলছে একটু দেখো, আলোক তড়িৎ ক্রিয়ার পরীক্ষণে একটি ধাতব পাত পর্যায়ক্রমে 350 ন্যানোমিটার আর 540 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ফোটন দ্বারা আলোকিত করার পর প্রথম ক্ষেত্রে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ দ্রুতি, প্রথম ক্ষেত্রে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ দ্রুতি দ্বিতীয় ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ দ্রুতির দ্বিগুণ, এগুলো আসবে যখন আসবে আমি দেখাবো সব। আবার প্রথম ক্ষেত্রে ধাতব পাত থেকে, এই লাইনটা ইম্পর্টেন্ট, প্রথম ক্ষেত্রে ধাতব পাত থেকে নির্গত সর্বনিম্ন গতিশক্তির ইলেকট্রনের সাথে 540 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের সংঘর্ষ হলে ফোটন 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়। এই যে ভালো একটা জিনিস আসছে দেখো, উল্লেখিত সংঘর্ষে ফোটনের পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তো এইটা একটু দেখো কি আসলে হয়। ধরে নাও এইখানে একটা ফোটন আগে থেকে আছে, ঠিক আছে, এটা আছে। তো এখন যেটা হয়েছে, এই যে আরেকটা এরকম আসতেছে না, এইটা আরেকটা আসার পরে এখানে কি ধাক্কা লাগলো, এখানে যদি ধাক্কা লাগে তাহলে কি হবে, অবশ্যই দুই দিকে চলে যাবে। ধরে নাও কোনো একদিকে সে চলে গেছে, মানে আমি জাস্ট বেসিকটা বোঝানোর ট্রাই করতেছি, যদি বই থাকে তোমাদের চিত্রগুলো একটু ভালো করে আঁকাই দিই, ঠিক আছে। এটা বুঝতে হবে। এটা থেকে রিসেন্ট আমি দেখলাম বোর্ডেও দু একটা জায়গায় আমি প্রশ্ন দেখলাম, আর এটা মাঝখানে শর্ট সিলেবাসে ছিল না, তো তো হয়তো মাঝে আসেনি, বাট এখন আসতে পারে। তোমাদের এইটা নিয়ে আমি বেশি সমস্যার মধ্যে পড়ে গেছি, কারণ তোমরা হচ্ছে ফুল সিলেবাস ব্যাচ, বাকিগুলা হচ্ছে মাঝখানে অনেকগুলো শর্ট সিলেবাস ব্যাচ গেছে, তাদের তো এইগুলা কিছু দেখাইতে হয়নি। এই যে কম্পোনেন্ট ক্রিয়া, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। হ্যাঁ,
এই চিত্রটা আমি আঁকাই দিই, তোমাদের বইয়ের চিত্রটা আঁকাই দিই, তাহলে এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে এই হচ্ছে তোমাদের একটা ছিল, আর এইটা হচ্ছে একটা ইলেকট্রন এটাকে আঘাত করছে। এই ইলেকট্রন আঘাত করার ফলে কি হয়েছে, এইটা ধরে নেওয়া হচ্ছে ইলেকট্রনটা গেছে এইদিকে, এটা বিক্ষিপ্ত ইলেকট্রন, আর ফোটনটা গেছে এই দিক বরাবর। তো এই যে ফোটনটা যে দিক বরাবর গেছে এইটাকে অ্যাঙ্গেলটা বলা হয় ফাই। ফোটনটা যে দিক বরাবর গেছে এই অ্যাঙ্গেলটাকে বলা হয় ফাই। ঠিক আছে, তাহলে আসলে ঘটনা কি হয় দেখো, তোমার এই ইলেকট্রন নিয়ে এখানে কাজ করার কোনো কিছু নাই, এইখানে এটা নিয়ে কোনো কাজ করার কোনো কিছু নাই। এখন আসলে তুমি কি করবা, তোমার কোনটা আসলে দরকার, তোমার দরকার হচ্ছে এই ফাই আর এই পার্টটা দরকার। তো এইটা শুরুতে আসছিল কি ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে আসছিল না, কি আসছিল ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যে আসছিল। তো এইটা যাওয়ার পরে এটা যাবে কত তরঙ্গ দৈর্ঘ্যে, এইটা হচ্ছে ল্যামডা প্রাইম যাবে। ঠিক আছে, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য আঘাত করছে, যাওয়ার সময় কিভাবে যাচ্ছে ল্যামডা প্রাইম তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে সে যাচ্ছে। তাহলে এইখানে কি একটা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হয়েছে না, এই পার্থক্য যে ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, ঠিক আছে, এই পার্থক্যটাকে আমরা বলি কি ডেল্টা ল্যামডা। আর এইটার বের করার জন্য একটা ফর্মুলা আছে যেটাকে আমি এখন লিখে দিব, এটাই তোমাদের দেখতে হবে, সেটা হচ্ছে গ নাম্বারে ডিরেক্ট লিখে দিচ্ছি আমি, যে ডেল্টা ল্যামডা, ডেল্টা অফ ল্যামডা এটা কত একটু দেখে নেই, এইচ বাই এম নট সি 1 মাইনাস কস ফাই। ঠিক আছে, এটা তোমাদের দেখতে হবে। তোমাদের আরেকটা জিনিস এখানে আছে আমি সেটা দেখাইনি, যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থেটা, কারণ এইটার আমাদের দরকার নাই, তো এটা এখন দেখাইলে অযথা মাথা ঘুরবে, তোমার তোমার তো সৃজনশীল এখন ভালো করে বুঝতে হবে, তাই না? তো এই জন্য এটা আমি আর দেখালাম না তোমাদের, এইটা থেটা থাকুক আর যাই থাকুক এটা আসলে সূত্রে কোনো কাজ নাই। ঠিক আছে, আচ্ছা এখন তুমি এখানে মান বসাইলে এই ডেল্টা ল্যামডাটা পেয়ে যাবা। এইচ এর মান কত 6.626 10 ইনভার্স মাইনাস 34, নিচে এম কত ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইন্টু সি এর মান কত 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 1 মাইনাস কস। এখন তুমি দেখো এইটাকে কি বলছে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হয়, এই ফাইটা কি বিক্ষিপ্ত কোণ, এটা হচ্ছে বিক্ষিপ্ত কোণ, বিক্ষিপ্ত কোণটা কত এখানে 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয়, আর এইটা হচ্ছে কি ছিল ডেল্টা ল্যামডাটা আসলে কি ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা, তাহলে মানটা কত দেখো কত আসে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34, নিচে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8। আর এইটা দেখো এই cos 90 এর মান কত, cos 90 এর মান কিন্তু হচ্ছে 0, এটা হয়ে যায় 0, তো এটা নিয়ে প্যারা নাই আর। তাহলে মান আসতেছে আমার, মান পাচ্ছি 2.427 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 এত মিটার। তাহলে এরপর যদি আমি ল্যামডা প্রাইম বের করতে চাই, ল্যামডা প্রাইমটা কত ল্যামডা প্লাস হচ্ছে এই যে মানটা, এই যে মানটা, ঠিক আছে, তাহলে জাস্ট যোগ করে দেই, ল্যামডা কত দেওয়া ছিল, ল্যামডা দেওয়া ছিল 500, হ্যাঁ 540, তাই না 500, এটা কি ঠিক আছে 540 গেছিল কি, হ্যাঁ 540 ঠিক আছে। তাহলে 540 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 প্লাস 2.427 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12, তাহলে এটা হয়ে যাচ্ছে ওইটাই আসতেছে, খুব একটা পরিবর্তন না, খুবই ন্যারো পরিবর্তন, 5.40002427 ইন্টু, যদি এত কিছু আসলে লিখতে হয় না, বাট আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিলাম এত মিটার। এটা কেন লিখে দিলাম, কারণ না হলে যে 540 আসতেছে, কারণ এই পরিবর্তনটা খুব ছোট হয়, যখন এই যে আরো 90 ডিগ্রি হয়ে যায় তখন এটা পরিবর্তন খুবই খুবই একদমই নারো হয়ে যায়। ঠিক আছে, কারণ ওই অল্প একটু পরিবর্তনের জন্য এই যে এটা দেখাই দিলাম, যদিও এইটাও আসার কথা না, ডিরেক্ট যা মান ওইটাই আসার কথা, মানে 540ই যখন এই 90 ডিগ্রি হয় মোটামুটি 540 আসার কথা। ঠিক আছে, তো যেটা আসলে আমি ওইটাই আনসার লিখে দিলাম। চলো
এটা ছিল গ নাম্বার। ঘ নাম্বারটা প্রশ্ন এখানে একটু ঝামেলার প্রশ্ন। কি বলছে একটু ঘ নাম্বার প্রশ্নটা দেখো। উদ্দীপকে উল্লেখিত আলোক তড়িৎ ক্রিয়ার পরীক্ষণের মাধ্যমে ধাতব পাতের সূচন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। সূচন তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। আমি দুইটা আলাদা আলাদা ভাবে করি, তাই তুমি বুঝতে পারবা। দেখো এটা অনেকের প্রবলেম হয়েছে, তো একটু দেখো। দুইটা আলাদা আলাদা না? তো প্রথমটার জন্য এটা প্রথমটার জন্য। আর দ্বিতীয় ক্ষেত্রে কি হয় বলতো, এটা আসলে ক্যালকুলেশনের ঝামেলা। এই সেম টাইপের প্রবলেম সম্ভবত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও আসছিল, বুয়েট বা কোথাও একটা আসছিল যতদূর মনে পড়ে। দেখো সূচন তরঙ্গ দৈর্ঘ্য তো সেম, তাই না? সূচন তরঙ্গ দৈর্ঘ্য সেম হবে না? আর জাস্ট চেঞ্জ কি আমাদের সৃজনশীলে বলেই দিছে যে এখানে কোথায় কোথায় চেঞ্জ হবে। দেখো বলেই দিছে, আরেকবার আমি পড়ে দেখাই। আলোক তড়িৎ ক্রিয়ার পরীক্ষণে একটি ধাতব পাতে পর্যায়ক্রমে এত এত। ধাতব পাত তো চেঞ্জ হয়নি, ধাতব পাত কি চেঞ্জ হয়েছে? তো এই সূচন কম্পাঙ্ক বা সূচন তরঙ্গ দৈর্ঘ্য পুরাটাই নির্ভর করে এই ধাতব পাতের উপরে। ধাতব পাত যেহেতু চেঞ্জ হয়নি, একটা পাতের উপরেই আমি করতেছি, তাহলে প্রথম ক্ষেত্রেও ল্যামডা নট, দ্বিতীয় ক্ষেত্রেও ল্যামডা নট। ঠিক আছে, এই জন্য কিন্তু দুইটা ল্যামডা নট হয়েছে। তাহলে পর্যায়ক্রমে প্রথমে 350 ন্যানোমিটার দেওয়া হয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের ল্যামডা 1। আর পরে 540 দেওয়া হয়েছে, এটা হচ্ছে ল্যামডা 2। তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট করার পরে প্রথম ক্ষেত্রে ইলেকট্রনের যে বেগটা, দ্রুতিটা দ্বিতীয় ক্ষেত্রে বেগের দ্বিগুণ। তাহলে প্রথম ক্ষেত্রে যে বেগ v1, এইটা দ্বিতীয় ক্ষেত্রে যে বেগ তার দ্বিগুণ। তাই বলছে না, দ্বিতীয় ক্ষেত্রে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ দ্রুতির দ্বিগুণ পাওয়া যায়। তাহলে 2v1 আমার এইটাই কাজে লাগবে, 2v2। ঠিক আছে, এইটাই আমার কাজে লাগবে এখানে সলভ করতে। ঠিক আছে, তো চলো দেখি কি করা যায়। আচ্ছা আমি এটা কি চেঞ্জ করা যায়? ভাবে করা গেলে ভালো হইতো না। হয় হচ্ছে না, হচ্ছে না। যাই হোক, দেখো তাহলে আমি নর্মালি করি। তাহলে প্রথম 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, তাহলে একটু কাজ করে দেখো। 1 নম্বর থেকে যে কাজটা আমি করব, মান বসাবো যে AC বাই ল্যামডা 2 এটা ইকুয়ালস টু AC বাই ল্যামডা নট প্লাস হাফ এম। এই v1 এর জায়গায় তাহলে আমি কি করবো বলতো, 2v বসাবো। তাহলে v1 স্কোয়ার তাহলে কি হবে, v1 স্কোয়ার মানে হচ্ছে 2v2 তার উপরে স্কোয়ার। তাহলে এটা কত, 4v2। কেমন হয় বোঝাই, সরি 4v2 স্কোয়ার কেমন হয় বোঝাই গেছে বলো? এই v1 স্কোয়ারে আমি এখানে তোমাদের মান বের করে দেখালাম, এই পার্টটা একটু দেখালাম। তাহলে এখানে আসতেছে ডিরেক্ট কত, 4। একসাথে লিখি, এটা v2 স্কোয়ার ইন্টু 4। এরকম আসে না? এইরকম যদি আসে তাহলে তোমার ম্যাথের অনেকটাই কাজ হয়ে গেছে। কেমনে কাজ হয়ে গেছে দেখো, একটু ঠান্ডা মাথায়, এখানে একটু ঠান্ডা মাথায় দেখতে হবে, নাহলে কিন্তু ভুল করবো পরীক্ষায়। 2 নাম্বার থেকে তুমি কি করবো দেখো তো। অবশ্য এটা 2 নম্বরে বসা, 2 নম্বরে বসাই, তোমাদের এত প্রেশার না দিই, তোমাদের মাথায় একটু প্রেশার কম পড়ুক। তুমি যে কাজটা করো, এটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে কি হয়, AC বাই ল্যামডা 2 মাইনাস AC বাই ল্যামডা নট, এটা ইকুয়ালস টু হাফ এম v2 স্কোয়ার ইন্টু 4। তাহলে হাফ এম v2 স্কোয়ার ইকুয়ালস টু কি করতে পারবো, এটা 1/4 করতে পারবো না, যে 1/4 এটা হচ্ছে AC বাই ল্যামডা 2 মাইনাস AC বাই ল্যামডা নট। ঠিক আছে, এই হাফ এম v2 স্কোয়ার এটার মানটা আমি বের করে নিলাম। কারণ কি, এখানে আমি যদি মান বসাই তাহলে এই যে এই পার্টের ঝামেলা শেষ, কারণ আমার তো ভি এর মান দেওয়া নাই, ভি এর ঝামেলাই শেষ হয়ে যাবে। তাহলে 2 নম্বর ইকুয়েশনটা লিখে নাও আগে। ফ্রম ইকুয়েশন 2 আমরা কি জানি, ইকুয়েশন 2 তে যে AC বাই ল্যামডা 2 এটা ইকুয়ালস টু AC বাই ল্যামডা নট প্লাস হাফ এম v2 স্কোয়ার। তাহলে এরপরে কি করব দেখো একটু, যে এই দুটাকে এক পাশে নাও,
এইচসি বাই ল্যামডা টু মাইনাস এইচসি বাই ল্যামডা নট, এটা ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার ভি টু স্কোয়ার। এখন দেখো এই জায়গায় কি হাফ এম ভি টু স্কোয়ারের মান বের করছি না আমি, যদি বের করি এই মানটা ওখানে বসাইলে হয়ে যাচ্ছে। মানটা একটু বসাও, যে 1/4, এটার মান কত, এটার মান পাইছে 1/4 এইচসি বাই ল্যামডা ওয়ান মাইনাস এইচসি বাই ল্যামডা নট। দেখো পাইছে, এটা আগে স্লাইডে করে আসছি। এখন দুই পাশ থেকে কি কমন যায়, এই যে এইচসি যদি কমন নাও এখানে থাকে 1/λ2 মাইনাস 1 / ল্যামডা নট। এই পাশে যদি এইচসি কমন নাও, এইচসি/4 1/λ1 মাইনাস 1/λ নট। দুই পাশ থেকে এইচসি চলে গেল, তাহলে এখানে থাকতেছে, আচ্ছা ভেঙে ভেঙে করি, 1/λ2 মাইনাস, এটা কিন্তু ক্যালকুলেশন একটু ঝামেলা, ম্যাথ কঠিন না কিন্তু ক্যালকুলেশন খুবই ঝামেলা, দেখবা খুবই বিরক্ত লাগবে তোমার ক্যালকুলেশন করতে, ঠিক আছে। আর এখানে যদি করি 1/4 থাকে 1/λ1 মাইনাস 1/λ0। এখন এই 4টাকে এই পাশে নিয়ে আসো, গুণ করে দিলে 4/λ2 মাইনাস 4/λ0, এটা ইকুয়ালস টু 1/λ1 মাইনাস 1/λ0, ঠিক আছে। তারপরে দেখো ক্যালকুলেশন এখনো শেষ হয়নি, তোমার ল্যামডা নটের মানটা এখান থেকে এখন বের করতে পারবা ইজিলি। এখন তুমি কি করবা, জাস্ট যে এইটাকে হচ্ছে এই পাশে আর এইটাকে এই পাশে নিয়ে যাও, আমি করে দেখাচ্ছি কি করবা। 4/λ2 মাইনাস মাইনাস তুমি করবা কি, যে এটাকে এই পাশে নিয়ে আসো 1/λ1, এটা ইকুয়ালস টু এই পাশে আসলো কি 4/λ0 মাইনাস 1/λ0। হ্যাঁ, তো হয়ে গেছে অলমোস্ট। এখান থেকে ক্যালকুলেট করলে λ1 λ2, এখান থেকে তাহলে আসে 4λ1 মাইনাস λ2, আর এখান থেকে তো একদম নর্মাল 3/λ0, তাই না। অতএব λ0, এখন তুমি জাস্ট λ1 আর λ2 এর মান বসায় দাও, তাহলে λ0 পেয়ে যাবা। আমি বসাচ্ছি, λ1 এর মান দেওয়া আছে ছিল কত 350, আর λ2 হচ্ছে 540, 4 × 350 মাইনাস 540 নিচে 350 × 540, এইটা তার সাথে হচ্ছে, আচ্ছা 3 ভাগ আনসার করলে হয়ে যাচ্ছে। তো আমার এইটা আসতেছে, দেখি ঠিক আছে নাকি, হ্যাঁ ঠিক আছে, আমার λ0 আসতেছে 659.3 এত ন্যানোমিটার। তো এটা হচ্ছে আনসার, বোঝা গেছে। এইটা কেন দেখালাম, এই ম্যাথটা কঠিন ছিল না, এনডিসির এই ম্যাথটা কঠিন ছিল না, বাট সমস্যা যেটা ছিল টাইমের মধ্যে ক্যালকুলেশন করাটা একটু টাফ ছিল। এইরকম ম্যাথ আরো আছে, তোমরা দেখবা প্রশ্ন ব্যাংকে এই টাইপের ম্যাথ আরো আছে, টেস্ট পেপারে দেখবা। তো এই টাইপের ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবা, ঠিক আছে। যদি কখনো আসে, এটা কঠিন না তো, এটা তো দিতেই পারে, এটা তো কঠিন না, যাতে তুমি সময়ের মধ্যে করতে পারো, ঠিক আছে। চলো আর দেখি কি আছে। হ্যাঁ, আইডিয়ার স্কুল অ্যান্ড কলেজের একটা কোশ্চেন আছে। 1.25 AMU ভরের, AMU মানে কারো কি জানা আছে, এটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। একটি কণা 0.8 সি বেগে গতিশীল, পরবর্তী সময়ে কণাটির বেগ অর্ধেক করা হলো। আচ্ছা, আবার একটি ধাতুর উপরে 2500 অ্যামস্ট্রং এবং 3500 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ আলাদাভাবে ফেলা হলো, ফলে দুটি ক্ষেত্রে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হলো এবং ধাতুর সূচন কম্পাঙ্ক এখানে দেওয়া আছে। আচ্ছা, যাই হোক, গ নাম্বার আমাদের বলছে উদ্দীপকে উল্লেখিত কণাটির গতিবেগ অর্ধেক হলে মোট শক্তির পরিবর্তন নির্ণয় করো। কি বুঝতে পারছো কি করতে হবে? এই যে শক্তির কনসেপ্ট বারবার বলতেছি, দেখো শক্তির কনসেপ্টটা কত ইম্পর্টেন্ট, প্রায় এই যে কোশ্চেনগুলোতেই শক্তির কনসেপ্ট আছে, ঠিক আছে। ভালো ভালো যত কোশ্চেন পাইছি আমি সবগুলোতেই দেখতেছি মোটামুটি শক্তির কনসেপ্ট আছে। তো শুরুতে তার শক্তিটা কত ছিল এটা তোমার বের করতে হবে,
মানে মোট শক্তি, আর তারপরে বেগ অর্ধেক করা মানে কি 0.4c করলে কত হবে, এটা কি আমার করে দেওয়া উচিত? আমি জাস্ট প্রসেসটা দেখাইলেই তোমাদের পারা উচিত। আর আমাকে জাস্ট একটা তোমাদের হচ্ছে কাজ থাকবে, সেটা হচ্ছে না করলেও হবে ওইটা, তাও তোমরা করবা যে এটা কমেন্টে একটু বলবা যে 1 AMU মানে কত কেজি, এটা একটু আমাকে বলবা কমেন্টে, ঠিক আছে? এটা একটু কমেন্টে বলবা, এটা দরকার এই চ্যাপ্টারের না, মেইনলি এটা দরকার হচ্ছে এর পরের চ্যাপ্টারে, চ্যাপ্টার 9 পরমাণু মডেলে, বাট এটা একটু বলবা, ঠিক আছে? আচ্ছা, তো গ নাম্বারটা যদি আমি করি, গ নাম্বার কি বলছিল, প্রথমে আমি 0.8c বেগে যদি করি তাহলে তার মোট শক্তি কত? তার মোট শক্তি হচ্ছে শুরুতে মোট শক্তি U1 m হচ্ছে m0 বাই √1 মাইনাস v স্কয়ার বাই c স্কয়ার ইন্টু c স্কয়ার। তো শুরুতে কত? 0.8c। তো এইটা আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের, m0 c স্কয়ার ছোট করে করে দিচ্ছি, তো এটা 0.6 আসবে, তোমরা করে দেখবা 0.6 আসবে। আর দ্বিতীয় ক্ষেত্রে এটা হচ্ছে m0 নিচে, এখানে কিন্তু 1 মাইনাস 0.4 স্কোয়ার হবে, ঠিক আছে? পরের ক্ষেত্রে 0.4 স্কোয়ার। m0 এর মান কিন্তু আমি বসাইনি, এটা কি লক্ষ্য করছো তোমরা? দরকার নেই, আমার তো কি অনুপাত করতে হবে না, তার অনুপাত করে দেখাইলে তাহলে তো আমার আর করতে হচ্ছে না। m0 c স্কোয়ার নিচে এটা কত আসে একটু দেখো, 1 মাইনাস 0.4 স্কোয়ার, 0.9165। এখন তুমি যে কাজটা করতে পারো, সেটা হচ্ছে এই ভরের মানটা এখানে বসাবা কেজিতে, অবশ্যই বসাইলেই তুমি কি দুইটা মান পাবা, এখানে একটা মান পাবা, এখানে একটা মান পাবা, এটা আমি বলে দিব না, কারণ AMU থেকে কেজিতে তোমাদের করতে হবে। এই দুইটা মান করবা, করে দেখবা যে শক্তির কতটুকু কম বেশি হয়, ঠিক আছে? ম্যাথ আমি করে দিছি, জাস্ট মান বসাই দেখবা যে কতটুকু কম বেশি হয়, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের কাজ। তো চলো, এটা ছিল গ। পর ঘ নাম্বারটা কি বলছে দেখো, গাণিতিকভাবে বিশ্লেষণ করো উদ্দীপকের আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখাও যে তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র হলে নিবৃত্তি বিভব বড় হয়। এই যে নিবৃত্তি বিভব দেখানোর জন্য এই ম্যাথটা অ্যাড করা, ঠিক আছে? নিবৃত্তি বিভব বিষয়টা কি, চলো একটু দেখি। তো এখানে কি বলছিল যে একবার 2500 অ্যামস্ট্রং আমি ফেলছি আলো, আরেকবার 3500 অ্যামস্ট্রং এর আলো ফেলছি, এখানে তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো ফেলা হলো। হ্যাঁ, তাহলে প্রথম ক্ষেত্রে কি হয় দেখি, ঘ নাম্বার হচ্ছে প্রথম ক্ষেত্রে কি হিসাব করব, hc বাই ল্যামডা ইকুয়ালস টু তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাই না? কম্পাঙ্ক দেওয়া আছে, তাহলে hf নট। একবারে কি নিবৃত্তি বিভব বের করছে এরা সম্ভবত একবারে করেনি। হ্যাঁ, EVS এইখানে তোমার এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এখানে EVS কই থেকে আসলো, আমি তো পড়াইছি হাফ এম ভি স্কোয়ার, এটা কই থেকে আসলো? তো এইটা হচ্ছে নিবৃত্তি বিভব। এখন নিবৃত্তি বিভব বিষয়টা কেমন? নিবৃত্তি বিভব খুবই সহজ কনসেপ্ট, সেটা হচ্ছে যে তোমার এই যে ইলেকট্রনের কি একটা গতিশক্তি তৈরি হচ্ছে না, ইলেকট্রনের গতিশক্তি যদি শুরু হয় তাহলে ইলেকট্রন কি ছোটাছুটি শুরু করে। আমি যদি একদম আচ্ছা আগে নিয়ে যেতে হবে না, যদি ওইটাতে নিয়ে যেতে পারতাম ভালো হইতো, যে ইলেকট্রনের কি হয় ছোটাছুটি শুরু হয়, তাহলে ইলেকট্রনের এই ছোটাছুটি যদি আমি কমাইতে চাই, কমানো না, এইটাকে যদি আমি বিদ্যুতে কনভার্ট করতে চাই তাহলে কত বিভব পার্থক্য পাবো, সেটা হচ্ছে কত বিভব পার্থক্য দিতে হবে, সেটা হচ্ছে এই নিবৃত্তি বিভব। বুঝতে পারছো? তাহলে এই নিবৃত্তি বিভব ওই হাফ এম স্কোয়ারের জায়গায় জাস্ট EVS দিবা, তাহলেই হয়ে যাবে। আর কেমনে ক্যালকুলেট করবা দেখো, এইখানে তাহলে তুমি কি চাচ্ছ, EVS এর মানটা বের করতে যাচ্ছ, এটা মানে হচ্ছে hc বাই ল্যামডা মাইনাস hf নট। এখানে কেন আমি f নট দিলাম, কেন ল্যামডা নট দিলাম না hc বাই ল্যামডা নট? কারণ তোমার সূচন কম্পাঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে মান বসাও, h এর মানটা কত, এখানে হবে না, এখানে জায়গা হবে না,
এর মান বসাইলে 6.626 ইন্টু 10⁻⁻34, 3 ইন্টু 10⁸ ডিভাইডেড ল্যামডার মানটা কত? ল্যামডার প্রথম ক্ষেত্রে 2500 অ্যামস্ট্রং। অ্যামস্ট্রং মানে 10⁻10। আশা করি মনে আছে তোমাদের। এইচ হচ্ছে 6.626 ইন্টু 10⁻34, আর এফ এর মানটা কত দেওয়া আছে? এই যে এফ এর মান এখানে দেওয়া আছে 5.5 ইন্টু 10⁻14। তাহলে কত আসে এখানে দেখো তো। এটা আসতেছে হচ্ছে 4.3069 ইন্টু 10⁻19। এত এইটা আসলো কিসে? এইটা যা আসছে সেটাকে আবার তোমার ই দিয়ে ভাগ করতে হবে। ই মানে কি? ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ, কারণ এটা আসছে, এটা যেটা আসছে এটা আসলে হচ্ছে জুলে। আমি চাচ্ছি কি ইলেকট্রোভোল্টে ভিএসটা বের করতে আমার, তাই না? জাস্ট কি করবা, এইটাকে তুমি ইলেকট্রনের চার্জ দ্বারা গুণ করো, সরি ভাগ করবা। লিখে দিই আমি -19। ইলেকট্রনের চার্জ কত? ই মানে 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে কত আসে? 1.6 ইন্টু 10⁻⁻19। এইগুলাতে একটু লক্ষ্য রাখবা। আমি দেখো তোমাদের কিন্তু ম্যাথ করে দিচ্ছি, সাথে সাথে একটু পরপর আমি সলিউশন দেখতেছি যে আনসার আমার ঠিক আছে নাকি। কারণ কি, এইগুলাতে দেখবা হুটহাট ক্যালকুলেটরে যে ভুলটা হয়, তুমি হয়তো চাপ দিছো বাট এই গুণটা ওঠেনি, তুমি চাপ দিছো এই যে পাওয়ারটা হয়নি, এটা এখানে আছে, তাহলে কিন্তু পুরা ম্যাথ তোমার ভুল হয়ে যাবে। ঠিক আছে, তো একটু 2-3 বার একটু করে দেখবা, ঠিক আছে? তাহলে ভালো বুঝতে পারবা। 2.69 একটু দেখি ঠিক আছে নাকি। প্রথম ক্ষেত্রে হ্যাঁ 2.69 ভোল্ট, 2.69 ভোল্ট, এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে। বোঝা গেছে? এটা ছিল প্রথম ক্ষেত্রে। জাস্ট এই জিনিসটাই আমি লিখবো এখান থেকে, এখানে মান বসাবো, জাস্ট 2500 জায়গায় হয়ে যাবে 3500, বাকি সব কিছু ঠিক থাকবে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি হবে দেখো তো। দ্বিতীয় ক্ষেত্রে কি হবে যে EVS ইকুয়ালস টু HC বাই ল্যামডা মাইনাস HF নট, এখানে জাস্ট ল্যামডা 2 হবে। সব সেম 6.626 ইন্টু 10⁻⁻34, এইটাও সেম যে 3 ইন্টু 10⁸। নিচে জাস্ট এখানে কত 3500 10⁻⁻10 মাইনাস 6.626 ইন্টু 10⁻⁻34। এফ এর মান হচ্ছে সম্ভবত 5.5, কত ছিল 10⁻14 ছিল। ঠিক আছে, তাহলে এখানে বসাও কত আসে এটা। এটা একটু ক্যালকুলেট করি, 6.626 ইন্টু 10⁻⁻, এই যে আমি এখনই ভুল করছিলাম, -34। আর তোমাদের ভুল হয় নাকি জানি না, হয়তো তোমরা ভালো পারো, বাট আমার কিন্তু প্রচুর ভুল হইতো এইগুলা। আমি স্টুডেন্ট অবস্থায় ক্যালকুলেটরে এই যে এটা ভুলভাল বসাইতাম, ভুলভাল আনসার আসতো, মাথা তো গরম হয়ে যাইতো টেস্ট পেপার সলভ করার সময়, যখন এইগুলা ভুল হইতো যে আনসার আসে না কেন। এটা আসতেছে 2.035 ইন্টু 10⁻⁻19। এখন অতএব যদি আমি ভিএসটা এখানে বের করতে চাই, এখানকার ভিএস কত 2.035 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড 1.6 ইন্টু 10⁻⁻19। তাহলে কত আসে 1.27 এত ভোল্ট। তো তুমি এখন ঠিক তো আসছে না? হ্যাঁ আশা করি ঠিক আছে। দেখো তুমি এখন একটু কল্পনা করে দেখো, মানে দেখো কল্পনা না, আমরা তো ম্যাথমেটিক্যালি করলাম, এখানে কল্পনা করার কিছু নাই। শুরুতে যখন তরঙ্গ দৈর্ঘ্য 2500 ছিল, তখন তার আসছে 2.69। তারপর তরঙ্গ দৈর্ঘ্য আমি যদি বাড়াই 3500 করি, তখন দেখো ভোল্টের মান কমে গেছে, 1.27 ভোল্ট হয়েছে।
প্রশ্ন কি বলছিল যে গাণিতিকভাবে বিশ্লেষণ করে উদ্দীপকের আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে দেখাও যে তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র হলে নিবৃত্তি বিভব বড় হয়। আসলেই তো তাই হয়েছে। এই দুটার মধ্যে ক্ষুদ্র কোনটা, ছোট কোনটা? ছোট হচ্ছে 2500 অ্যামস্ট্রং। তাহলে 2500 অ্যামস্ট্রং এ বেশি আসার কথা, তাই আসছে। তাহলে আমি এখন কি বলতে পারবো? সুতরাং লিখবা যে গাণিতিকভাবে প্রমাণ করা যায় এইভাবে যে তরঙ্গ দৈর্ঘ্য, হ্যাঁ এইভাবে লিখি, তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র হইলে নিবৃত্তি বিভব বেশি হয়। এই ছিল হচ্ছে এই সৃজনশীলটা, ঠিক আছে? এটা আইডিয়াল স্কুলে আসছিল, স্কুল অ্যান্ড কলেজ আর কি। আচ্ছা, এই ছিল আমাদের আদর্শ কি বলতেছি, আধুনিক পদার্থবিজ্ঞান। তো আধুনিক পদার্থবিজ্ঞানে তোমাদের আগেই বলছি এখানে কনসেপ্ট খুব বেশি না, যে অনেকগুলো কনসেপ্ট দরকার, বাট যেই কয়েকটা আছে এই কয়েকটাই কিন্তু একটু ঝামেলার। কোনোটা ক্যালকুলেশন ঝামেলা, কোনোটা প্রশ্ন বুঝতে ঝামেলা, কোনোটার ঘ নাম্বার ঝামেলা। তো খুব ঠান্ডা মাথায় এই চ্যাপ্টারে একটু সলভ করবা, ক্যালকুলেটর যাতে ভুল না হয়, কারণ অনেক বড় বড় ক্যালকুলেশন, একটু দেখে শুনে ঠান্ডা মাথায় করবা, ঠিক আছে? তাহলে ভালো করে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।